চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে। ভারতবর্ষে একটা রাজ্য দেখান তাদেরকে ভাতা দিয়েছে। তাহলে 22 লক্ষ পরীক্ষার্থী কেন ভাতা দেবে না, সেই প্রশ্নের উত্তর দিক মমতা বন্দ্যোপাধ্যায়। যারা চাকরি পায়নি তারাই বা ভাতা পাবে না কেন? যে টেন্টেড ক্যান্ডিডেট সে যদি ভাতা পায়, যে চাকরি পায়নি সে কেন পাবে না? বাড়িতে বসে যদি ভাতা পায়, তাহলে যারা কন্ট্রাকচুয়াল কাজ করে তাদের মধ্যে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক হবে না কেন? এ উত্তর কে দেবে? এ ভাতা পেতে পারে নাকি? যা ইচ্ছে তাই করে যাবে তৃণমূল। এটা কি করে সম্ভব? এর দিনে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে পরীক্ষার্থী যার কাছে অ্যাডমিট কার্ড আছে তারও যা ভ্যালু, যার চাকরি চলে গেছে তারও একই ভ্যালু। আইনের চোখ বলে তো একটা বিষয় আছে নাকি? ময়দানে আমি দাঁড়িয়ে যা খুশি তাই বলে দিলাম যে যাও তোমাদের সবার চাকরি হয়ে গেল, এটা হয়? যাও তোমরা সবাই ভাতা পেয়ে গেলে, এটা হয় না? দুপক্ষ যদি সমান হয়, যারা চাকরি হারিয়েছে আর যারা চাকরি পায়নি, তারা যদি দুপক্ষ সমান হয়, তাহলে এক পক্ষ পাবে আরেক পক্ষ ভাতা পাবে না। এটা কি করে সম্ভব হয়? কারণ এক পক্ষ আগে থেকে টাকা পেত না। আরে এক পক্ষ তাদের সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করে দিয়েছে যে সেটা বেআইনি, নতুন করে পরীক্ষা নিতে বলেছে। তাহলে তাদের ফুটিংটা সেম হয়ে গেছে। যারা ভাতা পাচ্ছেন তাদের যা ফুটিং, আর যারা চাকরি পাননি, যারা সিলেকশন প্রসেসে মেরিটে আসতে পারেননি, তাদের ফুটিং সেম। আমি তো আইনের কথা বলবো। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বলে তো কোনো গ্রাউন্ড হয় না কোর্টে। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বলে তো কোনো গ্রাউন্ড হয় না কোর্টে। তাহলে এরা পাবে না কেন? এইটা তো বিষয়। যাদের হাতে অ্যাডমিট কার্ড আছে তারা কেন ভাতা পাবে না? তাদের তো ভাতাটার প্রয়োজন আছে। তারা তো প্রচুর লোক সুইসাইড করেছে, রাস্তায় বসে থাকতো জেনুইন ক্যান্ডিডেট, চাকরি পায়নি, সেই জায়গায় 2 নম্বরগুলো পেয়ে গেছে, তৃণমূলে পয়সা দিয়ে পেয়ে গেছে। পশ্চিমবাংলায় যে কোনো পরীক্ষা তৃণমূলে পয়সা দিয়ে হয়ে যায়। জেনুইন ক্যান্ডিডেটরা যদি আবার রাস্তায় বসে কেউ সুইসাইড করে, তার দায়িত্ব কে নেবে? যারা আরে ভাই, সরকার তাহলে আছে কি করতে? মুখ্যমন্ত্রী আছে কেন? ওর পদত্যাগ করছে না কেন? 7 দিন সময় লাগবে। এমন পরীক্ষা নেয় কেন যেটা কোর্টে গিয়ে চ্যালেঞ্জ হয়ে যায়? দেখুন, মামলা কিন্তু আইনজীবীরা করেন, তাদের আমরাও মামলা করি। যে মামলা হয় না সেই মামলা আমরা ক্লায়েন্টদের বলে দিই যে আপনারা মামলা করবেন না। আমি একদম স্পষ্টত বলে দিই, অন্য কে কি বলেন আমি জানি না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যও স্পষ্টত বলে দেয় যে মামলায় মেরিট নেই, করবেন না। কিন্তু যেটা মামলা করার, এই মামলা তো সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট একবার না 50 বার সুপ্রিম কোর্ট করেছে। এবং ভারতবর্ষের দিকপাল আইনজীবী, সম্মান করিস প্রত্যেককে। আমার থেকে অন্তত, আমাদের বললে ভুলে, আমার থেকে অন্তত যারা আমার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, আমি অন্তত মনে করি তারা অন্তত আমার থেকে 1000 কোটি গুণে বেটার আইনজীবী। কারণ আইনের পথে চলে। রাজ্য সরকার যদি বলে যে আমরা বলতে পারবো না কারা জেনুইন কারা ফেক, তাহলে কারোর কিছু করার নেই, প্যানেল এমনিই চলে যাবে। আইনজীবী না থাকলেও প্যানেল চলে যাবে। যে টালির চালের বাড়িতে থাকে তার এত টাকা হয় কি করে? চাকরি বিক্রির কনসালটেন্সি করে। তারা তো একটা প্রশ্নই তুলছেন, ভাতাটা কেন খেলেন? এদের মুখে দুটো ভাত যাতে ওঠে সেই ব্যবস্থাই তো মানবিক সরকার করার চেষ্টা করেছিল। আপনারা ভাতাটা কেন আবার বন্ধ করালেন? 1 কোটি পশ্চিমবাংলায় বেকার যুবক যুবতী আছে। 1 কোটি পশ্চিমবাংলায় বেকার যুবক যুবতী আছে। তাদের কি হবে? যারা চাকরি না পেয়ে সুইসাইড করেছিল তাদের কি হবে? তাদের জন্য সেন্টিমেন্ট ওঠে না? জেনুইন ক্যান্ডিডেটগুলো চাকরি চলে গেল, তাদের সেন্টিমেন্ট ওঠে না? সেগ্রিগেশন লিস্টটা কি সারদার লাল ডায়েরি হয়ে গেল? তা সেই দায়িত্বটা কে নেবে? টেন্টেড ক্যান্ডিডেটদের পেতে দেবো না। এবং আবারও বলছি, ঘাত ধরে যে কটা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের থেকে টাকাটাও আদায় করে ছাড়বো। দেখুন কি হয়। সকাল থেকে রাত পর্যন্ত যখন ফলস এফআইআর গুলো হয়, তখন তৃণমূলের দালাল আর চোরগুলো, দোকান কাটা নির্লজ্জ বেহায়াগুলো, তারা বলে ফলস এফআইআর করে যে আইনের পথে চলবে। যখন হাইকোর্টে হেরে যায় তখন বড় বড় কথা বলে, তখন আবার হাইকোর্টকে আক্রমণ করে, সুপ্রিম কোর্টকে আক্রমণ করে। তৃণমূলের নির্লজ্জ বেহায়াগুলো, চোর যারা হয় তারা নির্লজ্জ বেহায়াই হয়। পুজোয় যে ক্লাবগুলোয় টাকা দেওয়া হয়, আমি তার বিরোধী। সরকারি টাকা এতে দেওয়া যায় না। বন্ধ করেন না কেন সেটা? আদালতে মামলা হয়েছিল, সেই মামলার যারা করেছিলেন তারপরে তারা বলেছিলেন রাজ্য সরকারের তরফ থেকে পুজোয় টাকা দিচ্ছি না, সেটা অ্যাডভার্টাইজমেন্ট করছে, রাজ্য সরকার বিক্রি করছে। রাজ্য সরকারের যুক্তি এটা ছিল পুজোর অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। তাই আইনে কিছু সংজ্ঞা আছে। আদালত বিচার করে তার এভিডেন্সের ওপরে, আদালত বিচার করে না কারো সেন্টিমেন্টের ওপরে।
তাহলে তো দুনিয়ায় ফাঁসি উঠে যেত, আদালত থেকে তো ফাঁসি হয়, কলকাতা হাইকোর্ট থেকে তো ফাঁসি হয়েছে, তো অস্বীকার করার জায়গা নেই। সে 10 বছর হোক 20 বছর আগেও হয়েছে, নিরাপত্তার জন্য হয়নি। সার্ভিস জুরিসপ্রুডেন্সে এটাই বলছে যদি পুরো প্যানেলে গন্ডগোল থাকে সেটা স্যাগ্রিগেট করা না যায়, পুরো প্যানেল বাতিল হবে। কি বলবেন আপনি? সেটা তো ক্রিমিনাল লয়ের কথা বলছেন আপনি। যা মুখ্যমন্ত্রী বলে দেবে, মমতা ব্যানার্জি বলে দেবে, সেটা হয়ে যায় নাকি? সরকারে আছে বলে যা ইচ্ছে তাই আপনার মুখ্যমন্ত্রীকে কেন প্রশ্ন করা হচ্ছে না? আমি তো আপনাদের যা প্রশ্ন তার প্রশ্নের উত্তরের জবাব আমি সরাসরি বসে দিচ্ছি। মুখ্যমন্ত্রীর তো উচিত আমাদের প্রশ্নের জবাব দেওয়া। উনি প্রেস কনফারেন্স করেন, ওনাকে কেউ প্রশ্ন করতে পারে না। এটা প্রেস কনফারেন্স নাকি? এটা প্রেস কনফারেন্স নাকি? উনি প্রেস কনফারেন্স করেন, ওনাকে কেউ প্রশ্ন করতে পারবে না। দম থাকে বা ক্ষমতা থাকে, একবার পাবলিকের সামনে এসে প্রশ্নটা ফেস করে যাক। শুক্রবার যে রায় বিচারপতি অমৃতা সিনহা দিয়েছেন, অন্তর্বর্তীকালীন যে রায় দিয়েছেন, সেই রায়ে ঠিক কি কি বলা হয়েছে? দেখুন, অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দিয়েছেন। এরকম ভাবে বেআইনি ভাবে এটা করা যায় না, এটা আমাদের কোর্টের কাছে সাবমিশন ছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় নেতৃত্ব দিয়েছেন, তিনি এই যুক্তি কোর্টের কাছে দেখিয়েছেন এবং যথেষ্ট ভালো যুক্তি দেখিয়েছেন। যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটরাও আছে, তাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই জন্য আমরা কোর্টের কাছে যুক্তি দেখিয়েছি, আমাদের সিনিয়র দেখিয়েছেন, কোর্ট এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। মানে যাদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে, ভারতবর্ষে একটা রাজ্য দেখান তাদেরকে ভাতা দিয়েছে। এটাকে বলা হয়, এই অর্ডারটা কোয়ালিটি চিটার। এই যে অর্ডারটা যেটা ভাতার জন্য বেরিয়েছে, সেটা হলো কোয়ালিটি চিটারদের থেকে বেরিয়েছে। কোয়ালিটি চিটার, তার মাথায় হলো চোরেদের রানী, অনুপ্রেরণায় বার করেছে। 1 কোটি লোককে দিক না, কি অসুবিধা আছে? যারা 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 পরীক্ষা দিয়ে চাকরি পায় না, তারা কেন ভাতা পাবে না? এই প্রশ্নটা তো উঠবে এবং এটা নিয়ে আন্দোলনও হবে। তাদেরকে দিতে হবে। এত টাকা সরকার পাবে কোথায়? ও বাবা, তাহলে ওদের যে ব্যাকডোর দিয়ে যে পেলো তাকে দিতে হবে। আর এত টাকা সরকার পাবে কি? এই ভাইপোর কম টাকা আছে নাকি? কত কোটি টাকার মালিক জানেন আপনারা? ভাইপো এই লিপস অ্যান্ড বাউন্স কত কোটি টাকা বাজার থেকে তুলেছে জানেন আপনি? ওই টাকাটা যদি কোনোদিন সিজার হয় বা কোনোদিন ইডি বা সিবিআই ধরে নেয়, পুরো টাকাটা ধরতে পারে, পশ্চিমবাংলার ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। যা আছে সারা 5 বছরের বাজেট উঠে যাবে, যা আছে। বড় বড় কথা। মানে আপনি যা বলছেন তাতে পশ্চিমবাংলায় এই মুহূর্তে যা ঋণ রয়েছে সরকারের, তার থেকে বেশি টাকা। হ্যাঁ, তার থেকে বেশি টাকা আছে। শুধু কি ভারতে আছে নাকি? ভারতের বাইরে কত কি আছে? যে টালির চালের বাড়িতে থাকে তার এত টাকা হয় কি করে? চাকরি বিক্রির কনসালটেন্সি করে। কোথায় এত টাকা দেখছেন? সেই টালির চালেই থাকেন, ট্রিটমেন্ট করাতে কোথায়? এটা ট্রিটমেন্ট নেন না, বিধানসভায় বিধায়ক হিসেবে বেতন পর্যন্ত নেন না। ট্রিটমেন্ট করাতে কোথায় যায় ভাইপো? বাজারে বলে, আমি জানি না। বেড়াতে কোথায় যায়? কটা লোক যেতে পারে? কটা লোক বিদেশে বেড়াতে যেতে পারে? ভাইপো কতবার বাইরে গেছে, কবার আমেরিকা গেছে, কবার দুবাই গেছে, বারবার যায় কেন? বারবার যায় কেন? আর কি 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 বেসিসে যায়? বড় সেটা আটকান না, সেটা সামনে আনুন। কিন্তু যারা যোগ্যতর ছিল, যাদের চাকরি বাতিল হয়েছে, তারা যদি ভাতা পায় এবং সেই ভাতায় যদি তাদের ছেলে মেয়ে পরিবারের মুখে ভাত তুলে দিতে পারে, তাহলে আপত্তি কিসের? প্রশ্নটা 1 কোটি লোক কেন ভাতা পাবে না? যারা যারা পরীক্ষা দিয়েছিল, 22 লক্ষ পরীক্ষার্থী এসএলএসটি, তারা কেন ভাতা পাবে না? তাদের তো হঠাৎ করে বেতন বন্ধ হয়নি। না না, হঠাৎ করে বেতন বন্ধ কি? আজকের দিনে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে পরীক্ষার্থী যার কাছে অ্যাডমিট কার্ড আছে তারও যা ভ্যালু, যার চাকরি চলে গেছে তারও একই ভ্যালু। আইনের চোখ বলে তো একটা বিষয় আছে নাকি? ময়দানে আমি দাঁড়িয়ে যা খুশি তাই বলে দিলাম যে যাও তোমাদের সবার চাকরি হয়ে গেলে, এটা হয়? যাও তোমরা সবাই ভাতা পেয়ে গেলে, এটা হয়? দাদা, যে অন্তর্বর্তীকালীন নির্দেশ এসছে সেখানে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে তাদের মন্তব্য জানানোর কথা বলা হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারকে মন্তব্য দেবে। অন্তর্বর্তীকালীন নির্দেশ, এরকম পাবলিক এক্সচেকার যাদের চাকরি চলে গেল তাদের করা যায়নি কি?
সেক্ষেত্রে একটা প্রশ্ন অনেকেই তুলছেন, আপনার কাছ থেকে ব্যাখ্যা চাইবো যে যখন সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হচ্ছে হলফনামা আকারে, তাহলে কোথাও গিয়ে কি ভাতা সংক্রান্ত সরকারের মন্তব্য বা সরকারের অবস্থান না জেনেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে ভাতা বন্ধ করা হলো? দেখুন, লাইভ স্ট্রিমিং হয় এই কোর্টে, সারা ভারতবর্ষ সারা বিশ্বের লোক দেখতে পেয়েছে। সরকারের বক্তব্য পূর্ণাঙ্গ শুনানি করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তাই জন্য এই ধরনের প্রশ্ন যেগুলো যারা তুলছেন, এই চোর কুনাল, হ্যাঁ, এই চোরগুলো, এই যে তৃণমূলের চোরগুলো আছে, এরা তোলে। পূর্ণাঙ্গ সরকারকে শুনানি করার সুযোগ দিয়ে তারপরে অর্ডার রিজার্ভ করে আজকের এই রায় হয়েছে। যান ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? এখনো বলেনি কেন যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যাবে? খপ কথাই তো বলে আমরা ডিভিশন বেঞ্চে যাবো, এই রায় বাজছি, যাও ডিভিশন বেঞ্চে যাও না। ও নিজেরাও জানে এই যে এসএলএসটির যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, দেখুন যেটা সত্যি এখন লোকে বুঝতে পারছে যে সরকার 2 নম্বরই প্লেটা করছে, আরও মানুষের কাছে আসবে। এই যে কথাগুলো উঠছে, এগুলো তৃণমূলের দালাল আর চোরগুলো তুলছে। এই নোটিফিকেশান যেদিনই বেরিয়েছে, গ্রুপ সি গ্রুপ ডির ভাতার নোটিফিকেশান, বা যেদিন ডিক্লারেশন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বাজারে যাকে চোর মমতা বলে ডাকে, হ্যাঁ, যবে থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে, সারা রাজ্যের যদি 10 কোটি জনগণ পশ্চিমবাংলায় থাকে, তার মধ্যে 8 কোটি জনগণ, 2 কোটি বাদ দিলাম কারণ মাইনর টাইনররা আছে, তো 8 কোটি জনগণই বুঝে গেছে যে এই নোটিফিকেশন টিকবে না। 8 কোটি জনগণ, আমি আইনের কথা বলছি না, 8 কোটি জনগণই এটা বুঝে গেছে, আপনারাও বুঝে গেছেন। এই তৃণমূল যে ন্যারেটিভগুলো তুলছে, চোর তৃণমূল, ওদের যারা আইনজীবী আছে আর ওদের যারা নেতা আছে, যাদের মানে মিনিমাম শিক্ষা দীক্ষা আছে, চোর কুনালের কথা বলছি, এসব 3rd গ্রেডের লোকের কথা বলবো না, ঠিক আছে, হ্যাঁ, তারাও বুঝে গেছে যে এটা টিকবে না। বাংলার যারা আইএএস এবং আইপিএস অফিসার যারা আছে, যারা এই পলিসি হোল্ডার্স, বিউরোক্র্যাট, আমলা যারা আছে, তারাও জানে এটা টিকবে না। আপনি চাকরি প্রার্থী মঞ্চে যান, তারা জানে এই রায় প্রত্যাশিত ছিল, যাও না এই রায় নিয়ে ডিভিশন বেঞ্চে যাও, কি অসুবিধে আছে, যে সুপ্রিম কোর্টে যাও। যাচ্ছে না, ভয় পাচ্ছে কেন? যাক, আমি তো বলছি যেতে বলুন। আপনারা গিয়ে মুখ্যমন্ত্রীকে বলুন, যারা এই যে ভাতা দিচ্ছিল, ভাতার যারা প্রার্থী আছে, তারা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করুক, অসুবিধে কি আছে? দেখুন, যেদিনই এই নোটিফিকেশনটা বেরিয়েছে, আমি বারবারই একটা কথা বলছি, সেই দিন সারা পশ্চিমবাংলার যত মানুষ আছে, তারা প্রত্যেকে বুঝে গেছে যে এটা আইনে টিকবে না। আইনে কি তর্ক হয়েছে, কি সাবমিশন হয়েছে, কি বিয়ে হয়েছে কোর্টে, আমি সেগুলো বাদ দিয়ে হিসাব করছি, সেগুলোর ভেতরে আমি ঢুকতেই চাইছি। কারণ কি বলে মনে হচ্ছে যে এটা সবাই যদি জেনেই থাকে, সরকারও জানবে, সরকার আইনজীবীরাও জানবে, তারপরেও কেন এটা? তৃণমূল দেখানোর জন্য করেছে, যাদের থেকে পয়সা নিয়েছে তারা নাহলে তৃণমূলের বাড়ি ঘেরাও করবে। আর এখন যে দাবিটা উঠবে যে মমতা ব্যানার্জি সরকারে থাকাকালীন সবাইকে টাকা দিয়ে যেতে হবে, ভাতাস কেউ ছাড়বে না। এবার দেখুন না কি হয়, এরা ছাড়বে কেন? এবার যে দাবিটা উঠবে ভাতা দিয়ে যেতে হবে, আমি আপনাকে বলছি।